একটা উচ্চতা পর্যন্ত যেতে হবে এবং সেখান থেকে আবার বেস ক্যাম্পে ফিরে আসতে হবে এবং তারপর ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করতে হবে এবং সামিটে যেতে হবে, সামিট পুশ করতে হবে ফাইনাল। তো আমি ৬,৬০০ মিটার উচ্চতা পর্যন্ত গিয়েছিলাম, ক্যাম্প 3 নিচ পর্যন্ত গিয়ে আবার বেস ক্যাম্পে ফিরে এসেছিলাম। এরপর ভালো আবহাওয়ার জন্য অপেক্ষা করেছি এবং তারপর ১৭ই এপ্রিল আমি সামিট পুশের জন্য রওনা দিয়েছি, সরি ১৭ই মে। কিন্তু ক্যাম্প 3 থেকে আমাকে আবার ফিরে আসতে হয় কারণ আবহাওয়া খারাপ ছিল উপরে। তো তখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে আমি আসলে চূড়ায় পৌঁছাতে পারবো কিনা। তো এরপর আবহাওয়া খুব অল্প সময়ের জন্য ভালো হয় এবং আমি 25 তারিখে আবার ক্যাম্প 2 থেকে যাত্রা শুরু করি এবং প্রতিকূল আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে ক্যাম্প 3-তে পৌঁছাই। তখনও আবহাওয়া খারাপ ছিল। ক্যাম্প 4-এ যখন পৌঁছাই তখন ভীষণ বাতাস ছিল, প্রায় 70-80 কিলোমিটার বেগে বাতাস বইছিল। তো সেই অবস্থায় ওখানে ক্যাম্প 4-এ অপেক্ষা করি 26 তারিখ, এবং 26 তারিখ সন্ধেবেলা আমি ফাইনাল সামিট পুশের উদ্দেশ্যে বের হই এবং ব্যালকনির পরেই আমার চোখে স্নো জমে যায়, কারণ প্রচুর বাতাস ছিল এবং স্নোগুলো, যে সফট স্নো গুলো ছিল এগুলো সব আমার গগলস এর ভিতরে ঢুকে যায় এবং কিছুক্ষণ পরেই যখন আমি চূড়া থেকে 400 মিটার পেছনে আছি তখন আমার ক্রাম্পন ছিঁড়ে যায় এবং আবহাওয়া তখন ভালো ছিল, কিন্তু আমাকে এই যে আমার স্নো গগলস এর মধ্যে স্নো জমে যাওয়া, ক্রাম্পন ছিঁড়ে যাওয়া, এইসব অনিশ্চয়তা, যে তখন আমার মনে হচ্ছিল আমি কি চূড়ায় পৌঁছাতে পারবো, এই সব মিলিয়ে আমার মধ্যে একটা ভীতি কাজ করছিল। আমার খারাপ লাগছিল যে আমি হয়তো বা চূড়ায় পৌঁছাতে পারবো না, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে আমি 27শে মে নেপাল সময় 5টা 24 মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হই। তো আমি যেটা অনেককেই বলছিলাম যে আমি এভারেস্টের ঠিক চূড়ায় দাঁড়াতে চাইনি, আমি এভারেস্টের চূড়া একটু ছুঁয়ে দেখেছি এবং আকাশ ছুঁয়ে দেখেছি, আকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল। এবং তখন মনে হয়েছে যে আমাকে সুস্থভাবে ফিরে আসতে হবে, নইলে কিন্তু আমি আপনাদেরকে এই গল্পগুলো শোনাতে পারবো না। তো তারপর আমি 28শে মে ক্যাম্প 2-তে পৌঁছাই এবং 29শে মে বেস ক্যাম্পে চলে আসি। এটা হচ্ছে সংক্ষেপে আমার অভিযানের গল্প। একটু জানতে চাই, বাংলাদেশের নারীরা কেউ যদি এভারেস্টে চড়তে চায়, আমি বিশ্বাস করি সে পারবে, কারণ যে চড়তে চায় তাকে পরিশ্রম করতে হবে এবং তার প্যাশনের প্রতি তার পরিশ্রম থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো কেউ যদি যেতে চায় আমি বলবো অবশ্যই পারবে। হ্যাঁ, তো যেটা বলবো, আমি কারো অনুপ্রেরণা কিনা আমি জানি না, নারীরা অনুপ্রাণিত হবেন কিনা তাও জানি না, বা আমাকে দেখে কেউ যেতে চাইবেন কিনা সেটা আমি জানি না, হয়তো ভবিষ্যতে জানতে পারবো। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আমি অন্য যে মিডিয়াগুলোতে ইন্টারভিউ দিয়েছি সেই ইন্টারভিউ গুলো মানুষ দেখেছেন এবং সেখানে আমি দেখেছি নারীরা কমেন্ট করেছেন, মন্তব্য করেছেন এবং তারা এটাকে খুবই পজিটিভলি নিয়েছেন। এই পজিটিভলি নেওয়াটাই আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অনেক বড় অর্জন আমার জন্য, যে আমার বক্তব্য, আমার জার্নিটা, আমার এভারেস্ট অভিযানটা তারা পছন্দ করেছেন এবং তারা আমাকে সম্মান জানাচ্ছেন, আমার এই জার্নিটাতে তারা অন্তর্ভুক্ত হয়েছেন এবং তারা চিন্তা করছেন তারা হয়তো বা কখনো যাবেন, বা তাদের নিজস্ব যে এভারেস্ট আছে, তাদের নিজস্ব যে বাধা আছে, তাদের নিজস্ব যে ইচ্ছে আছে, সেগুলো তারা করতে পারবেন বলে আমার মনে হয়। এভারেস্টের খরচটার কথা আমরা অনেকেই চিন্তা করি এবং অনেকেই বলি যে এভারেস্টে যেতে এত খরচ হয়, এত টাকা দিয়ে এভারেস্টে না গিয়ে তো আমরা অন্য কিছু করতে পারি। হ্যাঁ, এটা হতে পারে। আপনার আমার চিন্তা ভাবনা, আপনার আমার চাওয়া কখনো এক হবে না। হ্যাঁ, পৃথিবীটা সুন্দর কেন? পৃথিবীটা সুন্দর এই কারণেই যে পৃথিবীতে বৈচিত্র্য আছে। আমি 60 লক্ষ টাকা খরচ করে এভারেস্টে গিয়েছি, আমার স্পন্সর ছিল পূবালী ব্যাংক, আমাকে স্পন্সর করেছে, কিন্তু পূবালী ব্যাংক আমাকে নাও দিতে পারতো। পূবালী ব্যাংক হয়তো বা ভাবতো যে 60 লক্ষ টাকা দিয়ে অন্য কারো ঘর বাড়ি করে দেই। তো কারো ঘর বাড়ি করার আগ্রহ থাকে, কারো এভারেস্টে চড়ার আগ্রহ থাকবে, কারো দেখুন না কত ঝুঁকিপূর্ণ একটা গেম, খেলা, রেসিং কার, যারা রেসিং স্পোর্টস করে, যারা রেসিং কার নিয়ে তারা চলছে এবং কত দুর্ঘটনাও ঘটে। তো এখানে তো অনেক টাকা খরচ হয়। তো মানুষের বৈচিত্র্যটা এখানেই, সবাই একই রকম কাজ করবে না, সবাই ঘর বাড়ি করে ঘর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করবে না। কেউ কেউ এভারেস্টে চড়বে
এবং আমি এভারেস্টে চড়া বাংলাদেশের 8ম মানুষ। আমি নিজেকে মানুষ হিসেবে মনে করি। নারী হিসেবে আমি 3য় নারী, এটাতে আমি একটুও গৌরব বোধ করছি না, একটুও গর্ববোধ হচ্ছে না। আমার কাছে বরং খারাপই লাগছে যে 14 বছর আগে যখন নিশাত আপু, ওয়াসফিয়া আপুরা এভারেস্ট সামিট করেছেন, তার 14 বছর পরে কেন একজন নারী যাবে? তার মানে এই মধ্যিখানে আমাদের কেউ তৈরি হয়নি, আমরা কেউ যাইনি, আমরা যেতে পারিনি, আমাদের পৃষ্ঠপোষকতার অভাব ছিল। তার চেয়ে বড় কথা, যদি এখানে পৃষ্ঠপোষকতা থাকতো তাহলে হয়তো অনেক নারী এভারেস্টে না হোক অন্য কোথাও যেত। তো আমি বলি যে আমি 3য় নারী, বাংলাদেশি নারী হিসেবে একটু গৌরব বোধ করি না। আমি চাই যে আমি 300তম নারী হতাম, আমি 3000তম নারী হতাম, অথবা 3 লক্ষতম নারী হলে আমার সবচেয়ে বেশি ভালো লাগতো। তো আমি চাইবো যে নারীরা এগিয়ে আসুক, নারীরা পর্বত আরোহণ বা অ্যাডভেঞ্চারের মতো স্পোর্টসে এগিয়ে আসুক। স্বপ্ন মানুষ কখন দেখে আমি জানি না, কিন্তু প্রস্তুতিটা কখন শুরু হয়েছিল এটা আমি বলতে পারবো। আমার প্রস্তুতিটা শুরু হয়েছিল যখন আমি গত বছর 7000 মিটার একটা অভিযান করি অক্টোবর নভেম্বর মাসে। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 7000 মিটার মাউন্টেনটা আমার সামিট হলে আমি এভারেস্টে যাব। নারী হিসেবে কোনো বাধা পাইনি। নারী হিসেবে নিজেকে মানে খুব বাধার সম্মুখীন হলে সেটাকে বাধা মনে করি না। আমাদের জীবন, আমরা প্রকৃতিগতভাবেই হয়তোবা পুরুষদের চেয়ে একটু দুর্বল, কিন্তু এই দুর্বলতাকে যদি আমি দুর্বলতাই সারা জীবন ভেবে যাই তাহলে তো আমি কিছু করতে পারবো না। তো এই দুর্বলতাটাকে আমি কখনো দুর্বলতা ভাবিনি। আমি জানি যে আমার শক্তিশালী হতে হবে। আমার এভারেস্টে চড়ার জন্য যে ফিজিক্যাল ফিটনেস দরকার, আমি জানি সেটা আমাকে তৈরি করতে হবে। সেটা একজন পুরুষকেও তৈরি করতে হয়, একজন নারীকেও তৈরি করতে হয়েছে। তো আমি আসলে নারী পুরুষ বিভেদ তৈরি করতে চাই না। আমি নারী হিসেবে আমাকে নিজেকে যেভাবে তৈরি করতে হয়েছে আমি সেভাবেই তৈরি করেছি। সমাজ থেকে তো আগে জানতে পারিনি, এখন জানতে পারছি বিভিন্ন মাধ্যমে যে সমাজ আমাকে খুব ভালোভাবে নিয়েছে, বা একজন নারী এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছে বিভিন্ন বাধা বিপত্তি, আবহাওয়ার প্রতিকূলতা, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে এগিয়ে গেছে। এটাকে সমাজ খুব ভালোভাবে দেখছে বলে আমি মনে করি, এবং আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। পরিবারের সাপোর্ট না থাকলে আপনি আসলে আপনার ইচ্ছে শখ এগুলোর পিছনে যেতে পারবেন। কার কথা মনে পড়েছে? আমার আসলে বন্ধু বান্ধবের সংখ্যা এত বেশি, সব বন্ধুদের কথা মনে পড়ছিল, কারণ তারা সারা রাত জেগে চিন্তা করছিল যে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছাতে পারবো কিনা। তো তাদের মুখ মনে পড়ছিল, পরিবারের সবার কথা মনে পড়ছিল, এবং আমার যে সহযাত্রী ছিল অঞ্জনার কথাও আমি ভাবছিলাম, এবং যারা পেছনে পড়ে গিয়েছে, যারা চূড়ায় পৌঁছাতে পারেনি আমার সহযাত্রীরা, তাদের কথাও আমার মনে পড়ছিল।